আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন আহ, কানাডা থেকে যুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক ডক্টর হেলাল হোসেন ঢালী। জনাব হেলাল হোসেন ঢালী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। জি, শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা কিছু সামাজিক বিষয় নিয়ে আমরা আজকে আপনার সঙ্গে একটু আলাপ করতে চাই, তার সঙ্গে হয়তো যদি সময় পাই শেষ দিকে হয়তো একটু রাজনীতি নিয়েও কথা বলতে চাই। প্রথমত যে কথাটা বলবো, আপনি আমাদের দেশে একটা বড় ঘটনা ঘটেছে, যেটা হলো প্রথমবারের মতো আমরা দেখলাম যে মাত্র 20 দিনের মাথায় একটা হত্যা ও ধর্ষণ মামলার রায় আমরা পেয়েছি। আপনি জানেন হয়তো মিরপুরে একটা বাচ্চা, একটা মেয়ে রামিসা, তার হত্যাকাণ্ড এবং তার হত্যার আগে ধর্ষণ, এই ঘটনাকে কেন্দ্র করে স্বামী স্ত্রী দুজনকেই আদালত ফাঁসির আদেশ দিয়েছে। এবং এই ঘটনা ঘটেছে মাত্র 19 দিনের মধ্যেই এতটুকু মামলা সম্পন্ন হয়েছে। হয়তো এরপরে উচ্চতর আদালতে যাবে, কিছু একটা হবে। কিন্তু আমার কাছে যেটা খুব লক্ষণীয় বিষয় মনে হয়েছে সেটা হলো যে এই রায় দেওয়ার সময় পর্যবেক্ষণে বিচারক বলেছেন যে শিশুদের নিরাপত্তা, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা একটি সভ্য ও মানবিক রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। আমার প্রশ্নটা কিন্তু ওই জায়গাটা, যে দেশে দুষ্ট লোক থাকবে, মন্দ লোক থাকবে, এটাই সমাজে সব সমাজে ছিল, আগেও ছিল, এখনো আছে। কিন্তু একটি সভ্য ও মানবিক রাষ্ট্রের যে দায়িত্ব, এই দায়িত্বের কথা কিন্তু বিচারক স্মরণ করিয়ে দিয়েছেন। তো আমি বলতে চাচ্ছি যে এই দায়িত্ব পালনে এরকম একটা রায় এত দ্রুততার সময়ের সঙ্গে দেওয়াটা, আপনি কি মনে করেন রাষ্ট্রের এই দায়িত্ব পালনে আগামীতে কোন সহায়ক ভূমিকা পালন করবে? আহ, রাষ্ট্রের দায়িত্ব পালনের সহায়ক ভূমিকা পালন করবে তো বটেই, এই অর্থে যে ভুক্তভোগী এবং যারা এই রামিসা হত্যাকাণ্ডের বিচার চেয়েছিল তাদের জন্য একটা স্বস্তি ফিরিয়ে আনবে এবং রাষ্ট্রের প্রতি একটা আস্থা তৈরি করবে। কারণ আমরা অতীতে বিভিন্ন সময় দেখেছি যে এরকম ধর্ষণ কিংবা হত্যাকাণ্ডের মামলা দিনের পর দিন ঝুলে থাকে এবং বিচার পায় না। যার কারণে রাষ্ট্র ব্যবস্থার প্রতি মানুষের এক ধরনের আস্থা জায়গাটা নষ্ট হয়ে গেছিল। তো সেই ক্ষেত্রে অবশ্যই রাষ্ট্রের প্রতি একটা আস্থা ফিরিয়ে আনবে। আর দ্বিতীয় যে ঘটনাটা ঘটবে, যে অবশ্যই যারা অপরাধী তাদের কাছে যদি এই রায়ের এই দ্রুত যে বিচার প্রক্রিয়া সম্পন্ন হলো এবং যে রায় হলো সেটাও যদি ব্যাপকভাবে প্রচার করা যায়, তাহলে পরবর্তীতে কেউ অপরাধ করার ক্ষেত্রে হয়তো ভাববে। কিন্তু আমাদের সাথে এটা মনে রাখতে হবে যে রাষ্ট্র যদি এখানেই থেমে যায়, যে বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়েই যে বা বিচার প্রক্রিয়ার মাধ্যমেই বা দ্রুততার সাথে বিচার করার মাধ্যমেই যে এই ধরনের ধর্ষণ বা হত্যাকাণ্ড থামানো যাবে, তাহলেই আমার মনে হয় না যথেষ্ট। কেননা যে যে কোনো অপরাধের পেছনে নানান ঘটনা কাজ করে বা বিভিন্ন কিছু কাজ করে। সেক্ষেত্রে আইনি বাধ্যবাধকতা যেমন জরুরি, বা যে কোনো আইন বা শাস্তির ব্যবস্থা থাকা জরুরি, পাশাপাশি সামাজিক ব্যবস্থা গ্রহণও গুরুত্বপূর্ণ বা সামাজিক সাংস্কৃতিক পরিবর্তনের ব্যবস্থা গ্রহণও গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি যে যে কোনো কিছু ঘটার পরের ব্যবস্থা গ্রহণের চেয়ে ঘটার আগেও কি কি করা যায় সেটা নিয়েও আমাদের ভাবা জরুরি। তো এটা অবশ্যই মানে যারা প্রতিষ্ঠান রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে এর সাথে সম্পৃক্ত, তারা বাহবার দাবিদার যে দ্রুততার সাথে করতে পেরেছে। এবং আমি আশা করছি যে যেহেতু ঘটনাটা ব্যাপকভাবে সাড়া ফেলেছে এবং মিডিয়ায় এসেছে, এই কারণে সবার মধ্যেই এক ধরনের এটা নিয়ে আগ্রহ ছিল। এবং আমি আশা করছি যে এখানে হয়তো যথাযথ ভাবেই বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কারণ যে অপরাধীও আমার ধারণা যে এখানে সে ইয়ে পেয়েছে, মানে আইনি সহায়তা পেয়েছে এবং তার মাধ্যমে তার যে বক্তব্য সেটাও উঠে এসেছে। অর্থাৎ যে একদিকে তো অপরাধের বিচার জরুরি, আবার পাশাপাশি আহ, অন্যান্য দেশের বা যে কোনো বিচার প্রক্রিয়া নিয়ম অনুযায়ী যে অপরাধীরও তার যে আত্মপক্ষ সমর্থন বা যথাযথ বিচার প্রক্রিয়া যাওয়ার যে মাধ্যম বা ধাপ, সেই জায়গাগুলো নিশ্চিত হয়েছে। সেই জায়গা থেকে অবশ্যই এটা একটা ভালো বার্তা এবং বড় বার্তা। কারণ অতীতে আমি যেটা বললাম যে অতীতে এরকম ঘটনা আমরা খুব কম দেখেছি।
জি। এটা যখন হলো, আমরা তখন আরেকটা কথা কিন্তু আলোচনা হচ্ছিল। এটা হলো যে আহ, একটা মামলা, আমরা একটা ঘটনা দেখলাম যেটা নাকি আমরা ভাবছি যে রাষ্ট্র এটা নিয়ে খুব একটা ভালো অবস্থায় থাকবে, আগামীতে হয়তো এই ধরনের বিচার করবে। কিন্তু এরই মধ্যে কিন্তু এরকম অনেক মামলা, প্রায় কয়েকশো মামলা কিন্তু পেন্ডিং রয়ে গেছে এরকম শিশু নির্যাতনের। সেগুলো দীর্ঘমেয়াদী কারণে, মানে অনেক সময় বলি না আমরা যে মামলা যখন, মানে বিচার যখন বিলম্বিত হয়, তখন আসলে এটাকে নিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়। তো সেই বিচারগুলো কি এই একই ফরম্যাটে দ্রুততার সঙ্গে সমাধান করা সম্ভব কিনা, উচিত কিনা, সরকার সেদিকে সতর্ক, মানে সেরকম উদ্যোগ দেওয়া সরকার উচিত কিনা, আপনি কি মনে করেন? উচিত প্রশ্ন তো অবশ্যই উচিত। আম, কারণ হচ্ছে যে অপরাধ, এক্ষেত্রে হয়তো রমিসের ঘটনাটি সামনে এসছে বলে আমরা সবাই আবেগতাড়িত হয়ে সবাই সরব হয়ে উঠেছি। কিন্তু এমন অনেক ঘটনা আছে যেগুলো হয়তো প্রচার মাধ্যমে না আসার কারণে আমরা জানি না, বা ওই দিনই আমি খবরে দেখেছিলাম যে আরেকটি ঘটনা ঘটেছে এরকম ধর্ষণ এবং ধর্ষণ পূর্বক হত্যা, কিংবা এর আগে পরে সেগুলোর ক্ষেত্রে এটা ঘটেনি। তো সুতরাং প্রত্যেকটা ঘটনাই আম, অবশ্যই দ্রুততার সাথে বিচার করা উচিত। আর সবচেয়ে বড় কথা, বিচার অনেক সময় এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে আহ, মামলা গ্রহণ করা নিয়েও অনেক জটিলতা তৈরি হয়। অনেকে এরকম সহিংসতার শিকার হয়েও যথাযথ বিচার প্রক্রিয়ার অংশ বা বিচার পায় না, এবং তারা দেখা গেলো সুযোগ সুবিধাগুলো পায় না, থানায় মামলা নেয় না বা পুলিশের কাছ থেকে সহযোগিতা পায় না যতক্ষণ পর্যন্ত না এটা মিডিয়া আসে। সুতরাং সেটা তো অবশ্যই প্রত্যেকটা প্রতিষ্ঠান, যেমন হচ্ছে যে যে থানা থেকে শুরু করে বা আমাদের যে একদম আরো স্থানীয় পর্যায়ে যে গ্রাম আদালত, থানা, এবং এর পরবর্তী যে আদালতগুলো আছে জেলা পর্যায়ে, আম, বা এর সাথে সম্পৃক্ত যেই প্রতিষ্ঠানগুলো আছে, তাদের অবশ্যই এই ব্যাপারে সজাগ হওয়া উচিত। এখন প্রশ্ন হচ্ছে সম্ভব কিনা। আম, চাইলে যে সম্ভব সেটা তো এই ঘটনার মধ্যে দিয়ে বোঝা গেল যে এটা সম্ভব। এখন যদি আমি প্রশ্ন করি যে তাহলে কখন সম্ভব, এখানে একটা জটিল আসলে বিষয় থেকে যায় যে যদি এরকম মব তৈরি হয়, প্রচার মাধ্যমে আসে, এবং সেটা থেকে আমার ইমেজ রক্ষার প্রয়োজনে যদি এরকম করতে হয়, আহ, তাহলে এটা আসলে বলতে হবে যে এটা আসলে কতটা প্রাতিষ্ঠানিকীকরণ হচ্ছে এরকম বিচার প্রক্রিয়া দ্রুত করার জন্য, নাকি এটা জাস্ট আমি বলবো যে এক ধরনের মবের রেসপন্স। এই অর্থে মবের রেসপন্স, কারণ এটাও এক ধরনের মিডিয়া ট্রায়াল বা মিডিয়া, বা বা আমি বলবো যে মিডিয়া আসার কারণে হয়তো এক ধরনের যে সচেতনতা তৈরি হচ্ছে মানুষের মধ্যে, বা মানুষকে এক ধরনের যে আবেগের যে একটা, আমরা দেখেছি যে মানুষ ফেটে পড়ছিল ক্ষোভে এরকম একটা ঘটনা দেখে। তাহলে সেটাকে থামানোর বিষয় যদি হয় শুধুমাত্র, তাহলে আমি বলবো যে এটা এখানেই শেষ। আর যদি এখান থেকে উপলব্ধি হয় প্রত্যেকটা প্রতিষ্ঠানের, থানা, পুলিশ, সবার, যে না, এরকম আর ঘটনা ঘটতে দেওয়া যাবে না, অতীতে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আসলে প্রশ্রয় দেওয়ার কারণে এরকম হয়েছে, আর না, মানে ইনাফ ইজ ইনাফ, তারা যদি এটা মনে করে এ, এটাকে সিরিয়াসলি নেয়, তাহলে আমি বলবো যে এটা এখানে শেষ না, বরং এটা শুরু। এবং এটা শুরু হতে পারে। এটা হচ্ছে আইনি দিক। আর পাশাপাশি এখন যেটা আমি বলছিলাম যে সামাজিক এবং সাংস্কৃতিক বিকাশও জরুরি, যেখানে মানুষ সচেতন হবে এবং এই ধরনের অপরাধগুলো কেন হচ্ছে সেগুলো খুঁজে বের করবে, এবং সেই অপরাধগুলো যাতে না হয় তার ঘটনা ঘটার আগেই কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সেই ব্যবস্থাগুলো গ্রহণ করবে। দেখুন, একটা শিশুর মৃত্যু হলো না, মর্মান্তিক মৃত্যু, মৃত্যুর তো আসলে কোনো আপনার ডেফিনেশন হয় না আসলে। মৃত্যু মৃত্যুই, এবং সেই পরিবারের যে পেইনটা, সেই পেইনটা কিন্তু ভয়ঙ্কর পেইন। কিন্তু পাশাপাশি সময় আমরা কিন্তু আরো কিছু শিশু মৃত্যুর ঘটনা দেখলাম। আমরা দেখলাম একই সময়ে 8 দিন হাসপাতালে 6 জন নবজাতক শিশুর মৃত্যু হলো, এবং এটা টোটালি অবহেলার কারণে। তাদের নিয়ে যেখানে রাখা হয়েছিল সেখানকার ভেন্টিলেশন ঠিক ছিল না, এসি ঠিক মতো কাজ করেনি, এবং অক্সিজেনের অভাবে যাদের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন রকম তদন্ত আসছে। সেটাও মৃত্যু, এবং এই মৃত্যুরও তো বিচার হওয়া উচিত। আবার 600 শিশুর বাংলাদেশে মৃত্যু হলো হামের কারণে, সেই মৃত্যুও তো মৃত্যু। এবং যার গেল সে তো টের পেল যে তার কি গেল। আমরা দেখেছি একটা নিউজ যে একটা ফ্যামিলির, একটা দম্পতির 11 বছর পরে একটা সন্তান হয়েছে, সে একটা সন্তান হামে মারা গেল। এই পেইনটার চেয়ে কিন্তু যার 11তম সন্তান যদি কোনো মারা যায়, তার পেইনও কিন্তু কোনো অংশ কম নয়।
তো এই শিশুরা, নিরীহ শিশুদের মারা গেল, এগুলোরও তো বিচার হওয়া দরকার। তো যেখানে আমি প্রথমে বলেছিলাম যে বিচারক এই রামিসা হত্যায় বিচারক পর্যবেক্ষণ বলেছিলেন শিশুদের নিরাপত্তা এটা নিশ্চিত করা কিন্তু একটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র কি ওই দায়িত্বগুলি পালন করতে পারলো? রাষ্ট্র এখন অবশ্যই প্রথম কথা হচ্ছে যে রাষ্ট্র অবশ্যই দায়িত্ব পালন করতে পারলো না। এখন রাষ্ট্র কি, আমরা অনেক সময় যখন রাষ্ট্র নিয়ে কথা বলি তখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে রাষ্ট্র বলতে আমরা ঠিক আম, সরকারকে দায়ী করি, এরকম একটা ব্যবস্থা মানে অবস্থা। কিন্তু একটা রাষ্ট্র তো সবাই। যেমন ধরেন যে আদ্দিন হসপিটালের যে ঘটনা, সেই ঘটনার সাথে যারা যুক্ত, এখানে যাদের মেইনটেনেন্সের সাথে যারা যুক্ত বা এখানে পরিদর্শনের সাথে যারা যুক্ত, তারা মানে তাদের ভূমিকা নিয়েও এখানে কথা হওয়া উচিত। অর্থাৎ আমরা যখন রাষ্ট্র নিয়ে কথা বলি এবং রাষ্ট্র বলতে কি বোঝায় মানে এই ব্যাপ্তিটা যখন আমরা বড় না করি, তখন যেটা হয় যে আমরা বরাবরই দেখি যে এক ধরনের নির্দিষ্ট কিছু জাস্ট গোষ্ঠী বা মানুষ, তাদের উপর আমরা দোষারোপ আহ, করি এবং তাতে যেটা হয় তখন দায়টা সরে যায়। ব্যক্তি যারা প্রত্যেকটা ক্ষেত্রে সেই দায়টাও সরে যায়। অবশ্যই যারা মানে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যারা থাকেন, দায়িত্বে যারা থাকেন, তাদের এখানে সবচেয়ে বড় বেশি ভূমিকা। কিন্তু এই ভূমিকাটাকে আমরা দেখাতে গিয়ে, বড় করে দেখাতে গিয়ে, আমরা কি এমন কিছু করছি যে যাতে আমরা ব্যক্তির ভূমিকাও আমরা ছোট করে দেখছি কিনা, বা তাকেও এখান থেকে আসলে আমরা দায় মুক্তি দিচ্ছি কিনা। তো রাষ্ট্রের এখানে অবশ্যই ব্যর্থতা। এখন সেই ব্যর্থতা কার, প্রত্যেকটা ধাপে ধাপে এই ব্যর্থতাটা আমাদেরকে তুলে ধরতে হবে। যেমন যখন সড়ক দুর্ঘটনায় মারা যায় বা লঞ্চ দুর্ঘটনায় মারা যায়, এখন এর সাথে সম্পৃক্ত যেমন ধরেন নৌ ও সড়ক পরিবহন মন্ত্রণালয় এবং সেখানকার যারা কর্মকর্তা কর্মচারী আছে, দেখবেন যে তারাও আড্ডায় বা গল্পে বা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এইগুলো নিয়ে সমালোচনা করছে, রাষ্ট্রের দোষ চাপাচ্ছে। কিন্তু হয়তো ওই তাদের মধ্যেই একজন ছিলেন যিনি ওই লঞ্চের পরিদর্শক, কিংবা যিনি ওই বাসের ফিটনেস সার্টিফিকেট দিচ্ছেন। তো তিনি কি তার দায়িত্বটা পালন করছেন কিনা সেটাও আমাদের আলোচনায় নিয়ে আসা উচিত। পাশাপাশি যে হামের টিকার অভাবে যারা মারা গেল, এক্ষেত্রে সিদ্ধান্তটা ছিল আসলে রাষ্ট্রের উচ্চ পর্যায়ের। তো সেখানে আমাদের অবশ্যই সেই জায়গাটায় খুব স্পষ্ট করে বলতে হবে যে এই সিদ্ধান্তটা আসলে কার ছিল, দায়িত্বটা কার ছিল। যেমন এসি ম্যানেজমেন্টের অভাবে আদ দিনে যেটা ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে ওই ম্যানেজমেন্টের সাথে কারা সম্পৃক্ত ছিল। আবার আমার হামের টিকা আনার সিদ্ধান্ত কাদের হাতে ছিল, কিংবা আমার এই শিশু নিরাপত্তার সাথে যে আইনি দিকের বিষয়টা কাদের, পাশাপাশি যে সামাজিক দায়িত্বটা কাদের ছিল। অর্থাৎ আমরা যখন কথা বলি তখন ঢালাওভাবে যদি না বলে ঠিক এরকম স্পেসিফিক কোন প্রতিষ্ঠানের সাথে যুক্ত, সেই প্রতিষ্ঠানগুলোকেও যদি আমরা সাথে নিয়ে আসি, তাহলে আমার ধারণা এই ধরনের ঘটনার সংখ্যা আরো কমে আসবে। কারণ তখন ব্যক্তিও এক ধরনের দায় বোধ করবে। তা না হলে আমরা আমরা নিজেরাও এক ধরনের দায় মুক্তি নিয়ে নিই, একটা রাষ্ট্র নামক একটা মানে অ্যাবস্ট্রাক্ট একটা ভিত্তিকে দায়ী করে। এর সাথে যারা যুক্ত, ঠিক বড় পর্যায় থেকে শুরু করে একদম বিভিন্ন লেভেলে যা দায়িত্ব পালন করেন বিভিন্ন পর্যায়ে, তাদেরকে আমরা দায় মুক্তি দিয়ে দিই অনেক সময়। তো সে বিষয়টাও আমাদেরকে বিবেচনা রাখতে হবে। আমরা একটু রাজনীতির প্রসঙ্গে আসি। আমরা দেখলাম দুদিন আগে আমাদের বিএনপি, যে ক্ষমতাসীন বিএনপি, তার যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে মানে গণতন্ত্রে বিশ্বাসী নয় এমন শক্তির উত্থান হয়েছে। এবং উনি এই কথাটা বলতে যে বলেছেন যে দীর্ঘ একটা যে আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তনটা এসেছে এবং যে গণতান্ত্রিক মানে সমাজ গঠনের যে একটা সুযোগ এসেছিল, সেটা নস্যাৎ করার জন্য একটা চক্র সুপরিকল্পিত ভাবে চক্রান্ত চালাচ্ছে। এই ধরনের কথা উনি বলেছেন। আপনার কি মনে হয় আসলে কি বাংলাদেশে এই মুহূর্তে সেই ধরনের একটা প্রচেষ্টা আপনি লক্ষ্য করছেন? এইটা সবসময় ছিল গণতন্ত্রের
আহ, আমি বলবো যে গণতান্ত্রিক চর্চা ব্যাহত করার চেষ্টা আমি বলবো যে সবসময় ছিল, এবং সেটা কখনো কখনো বেশি হয়েছে, কখনো কখনো একটা গোষ্ঠী দিয়ে হয়েছে, কখনো আরেকটা গোষ্ঠী দিয়ে হয়েছে। যেমন আমি কথা প্রসঙ্গে নিয়ে আসি যে ইদানিং আমি দেখছিলাম যে ব্রাহ্মণবাড়িয়ায় সম্ভবত একটা সিনেমা প্রদর্শনীকে কেন্দ্র করে সেখানে সিনেমা প্রদর্শনটি বন্ধ করা হয়েছে। এবং সেখানে তারা তাদের তারা মনে করছে যে এটা তাদের ধর্মীয় যে আচার আচরণ সেটাকে বাধাগ্রস্ত করবে। তো এই যে 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 একটা মনোভাব যে মানে একটা দেশে সবাই বসবাস করে, সেখানে আহ, সবাই যার যার মতো করে আহ, যে কোনো কিছু করতে পারে যেটা অন্যের জন্য ক্ষতিকর না। তো এই যে সেটাকে বাধাগ্রস্ত করা, সেটা তো এক ধরনের গণতান্ত্রিক চর্চার ব্যাহত গণতান্ত্রিক চর্চাকে ব্যাহত করা আমি বলবো। এবং যেমন এটা যদি তাদের এই বাধা দান প্রক্রিয়া যদি সীমাবদ্ধ থাকতো এখানে, যে ঠিক আছে তারা তাদের মতামত জানাচ্ছে, তারা তাদের জাস্ট তাদের তাদের কনসার্নটা তারা জানাচ্ছে যে এখন যেমন ঈদের সময় এবং কোরবানির আগে পরে কিছু রিচুয়াল থাকে, এখন যদি সিনেমা দেখানো হয় তাহলে আমাদের সেই রিচুয়াল ব্যাহত হবে। যদি তারা এই আলোচনায় বা এই বক্তব্য দেওয়ার মধ্যে তারা সীমাবদ্ধ থাকতো, তাহলে আমরা ধরে নিতাম যে ওকে, তারা অন্যের যে চাওয়াটা সেটাকেও তারা সম্মান জানাচ্ছে, পাশাপাশি তাদের যে মনোভাব সেটাও তারা প্রকাশ করছে, তাদের কনসার্নটাও তারা প্রকাশ করছে। কিন্তু তারা যেটা করছে, তারা জোরপূর্বক মানে নিজেদের একটা বিশ্বাসের জায়গা থেকে তারা অন্যেরা কি ভাবছে, অন্যেরা কিভাবে তাদের যে সামাজিক সাংস্কৃতিক আন্দোলন পরিচালনা করছে সেটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তো এটা হচ্ছে যে গণতন্ত্রের অন্তরায়। যেমন তারা যদি মতামত দেওয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকতো, তারা তাদের কনসার্নটা জানাতো, এটা আরেকটা একটা সুন্দর গণতান্ত্রিক গণতান্ত্রিক আমি বলবো যে প্রক্রিয়া অংশ হতে পারতো। যে একটা দেশের যে তারা একটা ধর্ম বিশ্বাসী মানুষ, তারা কোরবানির আশপাশে এই বিষয়টি প্রদর্শন মনে করেছে তাদের জন্য এটা বাধাগ্রস্ত, এখানে হলে এটা একটা গণতান্ত্রিক চর্চার একটা সুন্দর দৃষ্টান্ত হতে পারতো। কিন্তু তারা জোরপূর্বক অন্যকে ঠেকানোর চেষ্টা করছে, অর্থাৎ এখানেই গণতন্ত্র ব্যাহত হচ্ছে। এবং আমরা দেখছি যে যখনই গণতন্ত্র ব্যাহত হচ্ছে, অর্থাৎ অন্যের মতামত, অন্যের যে আকাঙ্ক্ষা সেটা প্রকাশটাকে বাধাগ্রস্ত করা হচ্ছে এবং একটা নির্দিষ্ট চাওয়াকে চাপিয়ে দেওয়া হচ্ছে, তখনই সেটা আসলে গণতন্ত্রকে ঝুঁকির মুখে ফেলে দেয়। আর এই চেষ্টা আসলে আমরা বিভিন্ন সময় দেখেছি। অর্থাৎ শুধুমাত্র যে রাজনৈতিক মত দমন তাই নয়, আমরা যে কোনো বিষয়ে, সামাজিক বিষয়ে যখন আমরা কোনো আহ, বক্তব্য দিই বা একটা মতামত তৈরি করি বা জনসংযোগ তৈরি করি, আমরা দেখি যে অন্যের মতামত বা অন্যের বক্তব্যকে আমরা সম্মান না করি, আমরা যে কোনো একটা মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করি এবং সেটাকেই প্রতিষ্ঠিত করার চেষ্টা করি জোরপূর্বক। আহ, সেটাই তখন গণতন্ত্রের জন্য হুমকি হয়ে যায় এবং আমরা তখনই বলি যে সমাজে আসলে উগ্রবাদের উত্থান ঘটছে বা ঘটেছে। আমি আমার বিভিন্ন সময়ের গবেষণাগুলোতে এটা দেখিয়েছি যে আসলে এই উগ্রবাদের উত্থান প্রত্যেকটা গোষ্ঠীর মধ্যেই ঘটেছে। এটা যে এখন হয়তো এই বনলতা এক্সপ্রেসকে কেন্দ্র করে আমরা মনে করছি যে একটা ধর্মীয় গোষ্ঠীর মধ্যে এটা তৈরি হয়েছে, কিন্তু এই উগ্রবাদী চেতনা আমি দেখেছি যে প্রায় বাংলাদেশে অবস্থানরত প্রত্যেকটা মতাদর্শের মানুষের মধ্যে এসেছে। কারণ প্রত্যেকেই চেয়েছে যে শুধুমাত্র তাদের যে অবস্থা বা তারা যেটাকে মনে করছে সেটাকেই প্রতিষ্ঠিত করার জন্য। এবং এই এই প্রত্যেকের এই মনোভাব এবং এই অবস্থানের কারণে আসলে প্রত্যেকেই উগ্রবাদী হয়ে উঠেছে। এবং যখন এখন এই প্রত্যেকেই যেহেতু উগ্রবাদী হয়েছে বিভিন্ন গোষ্ঠী, এবং যখন যে গোষ্ঠী ক্ষমতার কাছাকাছি থেকেছে বা সুযোগ পেয়েছে, তখন তারা আরো বেশি উগ্রবাদী হয়ে উঠেছে এবং তাদের সেই উগ্রবাদের প্রকাশটা আমরা ঘটতে দেখেছি। এই মুহূর্তে কোনো কারণে গত 24-এর আন্দোলনের পরে হয়তো এই ধর্মীয় গোষ্ঠীটির ক্ষমতার কাছাকাছি যাওয়ার কারণে এখন তাদের সেই প্রকাশটা আরো বেশি ঘটেছে। কিন্তু আবার এর আগেও আমরা আবার দেখি যে বিভিন্ন সময় তাদের যে স্বাভাবিক কিছু বিষয়ও তারা যখন প্রকাশ করেছে সেটাও আবার দমনের চেষ্টা আমরা দেখেছি। তো আমি যখন উগ্রবাদ বলবো বা এক ধরনের উগ্রবাদের উত্থান ঘটেছে, সেটা সামগ্রিকভাবে আমি আসলে দেখবো যে আমার আমার দেশে যদি এই মুহূর্তে 10টি মতবাদ থাকে এবং 10 ধরনের চিন্তা ভাবনা থাকে, আমি বলবো সেই 10টি মতবাদের মধ্যে এক ধরনের উগ্রবাদ তৈরি হচ্ছে। অর্থাৎ প্রত্যেকেই, আর এটা হচ্ছে কেন, কারণ ওই সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ না থাকার কারণে। কারণ প্রত্যেকেই মনে করছে যে আমি যে বক্তব্যটা দিব, আমার যে মতামত দিব, সেটা আসলে গ্রহণযোগ্য হবে না, এটা ছুঁড়ে ফেলে দেওয়া হবে।
তখন তারা সেটাকে যে কোনোভাবে সেটাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। কিন্তু যদি ওই গণতান্ত্রিক পরিবেশটা থাকতো এবং সেই চর্চাটা থাকতো, তাহলে কিন্তু কেউ আর সেই উগ্রবাদের দিকে না যেয়ে অন্যকে থামিয়ে না দেওয়ার চেষ্টা করে, বা তারা বরং অন্যকে থামিয়ে না দিয়ে তারা চেষ্টা করতো, ঠিক আছে আমি যেরকম আমার বক্তব্য উত্থাপন করছি, আমার মতামত তুলে ধরছি, আমি অন্যেরটাও শুনি। তখন সেটা আবার আমাদের যে গণতান্ত্রিক যে পরবর্তী যে ধাপগুলো, সেই ধাপের মধ্য দিয়ে কিন্তু আমাদের গণতন্ত্র রক্ষা হতো। তো সেই জায়গা এই যে থেকে গণতান্ত্রিক ধারাটা আপনি বললেন, জি, এটাকে গণতান্ত্রিক এই ধারাটাকে সমুন্নত রাখাটা অথবা এটা আপনার সমাজে এটা থাকবে গণতান্ত্রিক একটা প্রক্রিয়া, এটা কি সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না? এটা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। এখন ধরেন আপনি দেখেন যে সরকার বলতেই আমরা কিন্তু এক ধরনের মানে রাজনৈতিক দল আহ, এবং সরকার, মানে মানে আপনি দেখেন যে আমি যখন সরকার বলি বা আমি যখন এই রাষ্ট্র বলি, আমাদের কেন যেন এক ধরনের এই মানে রাজনৈতিক আলোচনা এবং আমাদের দেশের ইতিহাস তো আসলে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে হয়েছে এবং অনেকগুলো আন্দোলন হয়েছে, যার কারণে আমরা রাষ্ট্র সরকার বলতে আসলে কিছু ওই রাজনৈতিক দল, নির্দিষ্ট গোষ্ঠী, নির্দিষ্ট মানুষ, প্রতিষ্ঠানকে আমরা ধরে নিচ্ছি। তাতে করে হচ্ছে কি যে এর রদবদল হয়ে যাচ্ছে, একের পর এক রদবদল হচ্ছে। আমরা বিভিন্ন আন্দোলন দেখছি, সরকারের পর সরকার আসছে, প্রতিষ্ঠানের প্রধানের পর প্রধান পরিবর্তিত হচ্ছে, কিন্তু যেটা হচ্ছে যে পরিবর্তনটা হচ্ছে না। কেননা আমাদের যেহেতু দৃষ্টি ওই একটা জায়গায় নিবন্ধ করে রাখছি, যে রাজনৈতিক দল এবং সরকার, কিন্তু আমাদের আমি যে এটা আমি একদম আপনাকে আমি আপনাকে এই জায়গায় আমি আরেকটু আপনি স্পষ্ট করার চেষ্টা করি আমি যেটা বলতে চেয়েছি। দেখুন, আমি খালি পলিটিক্স কিন্তু বলছি না। এই যে আপনি সামাজিক যে একটা একগুঁয়েমিপনা, সামাজিক সিদ্ধান্তের ক্ষেত্রে আমি যা বলেছি এটাই ঠিক, অন্য কেউ একটা ঠিক না, এই যে একটা প্রবণতা, যে কারণে এই বিরোধগুলি হচ্ছে। আমরা ব্রাহ্মণবাড়িয়ার কথা যখন বললাম, আপনি একটা কথা ভাবুন তো, ব্রাহ্মণবাড়িয়া এই যে একটা বিরোধ তৈরি হয়েছে, ওখানকার স্থানীয় এমপি উনি এই মুভির পক্ষে কথা বলার কারণে একজন দেখলাম এক হুজুর ফতোয়া দিলেন যে রুবিন ফারহানার সঙ্গে যারা ওখানে দাঁড়িয়েছিলেন তারা সবাই কাফের হয়ে গেছেন এবং তাদের নাকি বউ তালাক হয়ে গেছে, এই কথা বললো। কিন্তু আমার প্রশ্নটা হলো, এই যে মুভিটা হয়েছে, এই যে প্রেক্ষিতে এই যে সব বিরোধটা, এই সময় কি সরকারের এখানে কোনো ভূমিকা রাখার প্রয়োজন ছিল কিনা? সরকার তো বলতে পারতো যে এই মুভিটাকে আমরাই তো সেন্সর সার্টিফিকেট দিয়েছি, এই মুভিটা দেশের আরো অনেক জায়গায় চলছে, তো ব্রাহ্মণবাড়িয়া কি এই দেশের বাইরের কোনো একটা অঞ্চল যে ওখানে এই মুভিটা চলতে পারবে না? কেন? সরকারের কি এখানে ভূমিকা রাখার কোনো অবস্থান আছে কিনা, সুযোগ আছে কিনা? না, সরকার ভূমিকা রেখেছে। সরকার যে ভূমিকা রেখেছে, সরকার তো নেতিবাচক ভূমিকা রেখেছে। যেমন এখানে সরকার যদি কোনো ভূমিকাও পালন না করতো, যেমন বরং সরকারের উদ্যোগে বলা হয়েছে এটা যেন প্রচার না করা হয়, যেমন সরকার যদি এই কাজটিও না করতো, তাহলেও কিন্তু সরকার ওকে, যেহেতু এটা আসলে আয়োজনটা আমি যতটুকু জেনেছি যে সরকারিভাবেও আয়োজন করা হয়নি, সুতরাং এখানে সরকার বরং বলতে পারতো যে না আমরা এটা জানি না, সুতরাং কিন্তু কেউ যদি আয়োজন করে সেটা তারা করতে পারে, কারণ এটা যেহেতু নিষিদ্ধ ছবি না, এটা যেহেতু অনুমোদন পেয়েছে। কিন্তু সরকার যে নেতিবাচক ভূমিকাটা পালন করেছে, সরকার বরং আরো না করে দিয়েছে যে না এটা যেন প্রচার করা না হয়। এবং পরবর্তীতে সম্ভবত স্কুলের প্রধান শিক্ষক তো না করেছেই, এবং বলেছে যে না তাদের কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি, হয়তো জানি না স্থানীয় মানুষজনের চাপে পড়ে বা যে কোনো কারণেই হোক। তো সরকারের তো আপনি যে ভূমিকার কথা বলেছেন, আপনি পজিটিভ ভূমিকার কথা বলেছেন, সরকার এখানে ভূমিকা পালন করেছে, বরং নেতিবাচক ভূমিকা পালন করেছে, সেটাকে আরো প্রচার করতে না দিয়ে। এখন সরকার বরং ইতিবাচক ভূমিকা পালন করতে পারতো এই অর্থে যে যেহেতু এটা প্রচারের ব্যবস্থা করা হয়েছে, আম, এখানে যাতে কোনো সংঘাত না হয় তারা সেই নিরাপত্তার ব্যবস্থা করতে পারতো। এখন বিভিন্ন কারণে হয়তো সরকার এই মুহূর্তে এই সংঘাতটা এড়াতে চেয়েছে, কিন্তু যে বক্তব্য দিয়েছে এটা বন্ধ করার ব্যাপারে, সেটা আমার কাছে মনে হয় বরং সেই বক্তব্যটা স্পষ্ট করতে পারতো যে এটা নিষিদ্ধ ছবি না, এবং এটা দেখানোটাই এটা ইয়ে ছিল। বরং এখানে যারা দেখাতে বাধা দিয়েছে বা নিষেধ করেছে, তারা আসলে এক ধরনের রাষ্ট্র বিরোধী, গণতন্ত্র বিরোধী একটা অবস্থান নিয়েছে। কেউ তাদেরকে বরং সাবধান করে দিতে পারতো, এবং সংঘাতের আশঙ্কায় তো অনেক সময় সরকার অনেক কিছু করে, সেটা শুধুমাত্র সংঘাতের আশঙ্কা সে আপাতত বন্ধ করতে পারতো, কিন্তু এটাকে পরবর্তীতে আরো প্রস্তুতি নিয়ে সে এটা আয়োজন করতে পারতো। সুতরাং সরকার পজিটিভ কোনো বা ইতিবাচক কোনো ভূমিকা তো নেয়নি, বরং আরো নেতিবাচক ভূমিকা নিয়েছে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর হেলাল হোসেন ঢালী।
প্রিয় দর্শক, আপনারা শুনলেন ডক্টর হেলাল হোসেন ঢালির বিশ্লেষণ। উনি এদেশেরই নাগরিক, এখন শিক্ষকতা করছেন কানাডাতে। কিন্তু আমাদের দেশের যে সামাজিক যে অবস্থান, সামাজিক যে পরিস্থিতি, মানুষের যে মনোভাব, অন্যের উপর নিজের চিন্তাকে চাপিয়ে দেওয়ার যে এক ধরনের গোয়ার্তুনি, অথবা অন্যের চিন্তাকে বাতিল করে দেওয়ার মতো যে একটা চিন্তা, এগুলো আসলে সমাজকে কতটুকু প্রগতিশীল, কতটুকু সামনের দিকে নিয়ে যায়, এটা নিয়ে কিন্তু সন্দেহ আছে। এই সন্দেহটাই উনি প্রকাশ করলেন। কিন্তু আমরা আসলে কি চাই? আমরা কি চাই যে সরকার সবকিছুকে মানে এড়িয়ে যাবে, এড়িয়ে যে নিজের দায় এড়াবে? এভাবে কি দায় এড়ানো যায়? যে রাজনৈতিক অস্থিরতার কথা, যে রাজনৈতিক আশঙ্কার কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, রাজনীতি তো সমাজ থেকে আসে, সামাজিক চিন্তা ভাবনার প্রভাবে কিন্তু রাজনীতিতে পড়ে। আমরা কিন্তু সেটা আজকে থেকে সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে, আমরা কিন্তু এখানেও সেই একই প্রবণতা দেখছি যে কোন রাজনৈতিক চিন্তাকে বাতিল করে দিতে হবে, বাতিল করে দেওয়া উচিত, এটা নিয়ে আলোচনা হচ্ছে। এই আলোচনাগুলি জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত। আমরা এই সমস্ত আলোচনাগুলি জারি রাখবো। আগামীতে আমরা এই সমস্ত নিয়ে আরো আলোচনা করব। আপনারা আমাদের সঙ্গে যুক্ত হবেন। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।